আমাদের সাথে উপস্থিত রয়েছেন সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, এই সমঝোতা স্মারক নিয়ে পুরো বিশ্বেরই কিন্তু চোখ ছিল এবং তারা কিন্তু প্রতিনিয়ত এইটির আপডেট আমাদের কাছে আমাদের মাধ্যমে পেয়েছেন এবং জানারও চেষ্টা করেছেন। তবে যুদ্ধের এমন একটি পরিস্থিতিতে সমঝোতা স্মারকটি যে সই হলো, কতটুকু টেকসই হতে পারে বলে আপনি আসলে মনে করছেন? স্বর্ণা, দেখেন, প্রথমত যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে পূর্ববর্তী অভিজ্ঞতা সেটা খুব একটা সুখকর না। অনেকবারই এরকম হয়েছে যে এরকম চুক্তির কথা বলে পরে দেখা গেছে ইসরায়েল বা আমেরিকা একসাথে হোক আলাদা হোক তারা হামলা করেছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত শান্তি চুক্তি ফাইনালাইজ না হয় ততক্ষণ পর্যন্ত আশঙ্কা তো থাকেই। তবে এই মুহূর্তে যে পরিস্থিতিটি, যে সমঝোতা স্মারক, যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে যে দুই দেশ স্বাক্ষর করেছে, তারপরে হিসেবটি হচ্ছে যে আগামী 60 দিন পর্যন্ত তারা স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি আলোচনা চালিয়ে যাবে। এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখার মতো যে দুই দেশেরই এই মুহূর্তে একটি সমঝোতার জায়গায় আসা দরকার ছিল। আমেরিকার তরফ থেকে যেটি ছিল যে হরমুজ বন্ধ থাকার কারণে তার মিত্র দেশ তেল কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন অংশীজনরা ট্রাম্প প্রশাসনের উপর চাপ দিচ্ছিলেন। সুতরাং যে কোনো মূল্যে ট্রাম্পকে হরমুজ সচল করতে হতো, এটি ছিল ট্রাম্পের দায়বদ্ধতা। অন্যদিকে ইরানেরও এক ধরনের দায়বদ্ধতা ছিল যে হরমুজ সচল না হলেও ইরানের বন্দরগুলো কিন্তু অবরোধ করে রেখেছিল মার্কিন সেনারা। সেক্ষেত্রে ইরানের যে তেল আমদানি রপ্তানির ব্যাপারগুলো সেগুলো যেমন আটকে ছিল, তেমন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলেও তারা এক ধরনের ক্ষতির মুখে ছিল। সুতরাং এই যে হরমুজ এবং বন্দর সচলের প্রশ্নে দুটি দেশই খুব সম্ভবত এই 60 দিন তাদের যে আপাত দৃষ্টিতে যে প্রতিশ্রুতিগুলো তারা একজন আরেকজনকে দিয়েছে সেটি হয়তো লঙ্ঘন করবে না। তবে আপনি যদি দেখেন যে এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে যে 14টি পয়েন্টের কথা বলা হয়েছে, সেগুলোর বেশ কয়েকটি পয়েন্টে আসলে কোনো দেশই এখনো নিষ্পত্তির জায়গায় যায়নি। যেমন লেবানন ইস্যুর এখনো কোনো সলভ হয়নি। আমরা একটু আগে এক প্রতিবেদনে দেখছিলাম যে ইসরায়েল হামলা করে যাচ্ছে। সুতরাং এটি যেমন নিষ্পত্তি হয়নি, তেমন এই যে ইরানকে যে ক্ষতিপূরণ হিসেবে $300 বিলিয়ন দেওয়ার কথা সেটি নিয়ে ধোঁয়াশা আছে, ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে ধোঁয়াশা আছে। এবং সেখানে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আমরা বারংবারই ট্রাম্পের মাঝে কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি এই $300 বিলিয়ন। আপনি যেটি বললেন সেটি সঠিক, কারণ ট্রাম্প যেদিন এই চুক্তিটি মেমোরান্ডামটি সাইন হয় তার আগের দিন রাতে ট্রাম্প উচ্ছ্বাসে বলেছিলেন যে এই ধরনের টাকা পয়সা দেওয়ার মানে অর্থ দেওয়ার কোনো কথা নেই। অন্যদিকে আবার জেডি ভ্যান্স বলেছিলেন যে না, তারা অর্থটি দেবেন কিন্তু এই অর্থ যুক্তরাষ্ট্র দেবে না। এই অর্থটি তোলা হবে আসলে উপসাগরীয় দেশগুলো থেকে, যেটি কন্ডাক্ট করবে ইউএসএ। অর্থাৎ এই $300 বিলিয়ন মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো ফান্ডিং থাকবে না। তবে আরও একটি জটিলতা আছে এই প্রশ্নের মধ্যে যে এই $300 বিলিয়ন কি শুধু যুদ্ধের ক্ষয়ক্ষতি কিনা, নাকি এর সাথে ইরানের জব্দকৃত সম্পদের অ্যামাউন্টটিও যোগ করা হয়েছে সেটি পরিষ্কার নেই। কারণে স্বর্ণা, কারণ ইরানের কি পরিমাণ সম্পদ আসলে পশ্চিমারা জব্দ করেছে তার কোনো পুঙ্খানুপুঙ্খ হিসাব আমাদের কাছে নেই। অবশ্যই। তবে খোলা চোখে যখন আমরা দেখছি এই সমঝোতা স্মারককে, কে জয়ী হলেন, কার পাল্লা আসলে ভারী হলো বলে মনে করছেন? স্বর্ণা, এটি আসলে আন্তর্জাতিক বিশ্লেষকের পক্ষে এটি বলাটা এক ধরনের ধৃষ্টতাই হবে যে কারা জিতেছে কারা হেরেছে। কিন্তু সোজাভাবে যদি জিনিসটিকে দেখা যায় যে ইউএসএ যখন ইরানে অ্যাটাক করে, তাদের যে প্রথম 3টি এজেন্ডা ছিল, প্রথমটি ছিল যে ইরান ইউএসএর জন্য থ্রেট হয়ে উঠছে, কারণ তাদের পরমাণু স্থাপনা অনেক বেশি শক্তিশালী, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা অনেক বেশি উন্নীত করেছে, যেটি দিয়ে পরমাণু অস্ত্র বাড়ানো সম্ভব। দ্বিতীয় কারণ ছিল তারা রেজিম চেঞ্জ করতে চেয়েছিল, এবং তৃতীয় আরেকটি কারণ ছিল যে তারা ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি ছাড়াও যে ক্ষেপণাস্ত্র যে সক্ষমতা সেটিও তারা ধ্বংস করতে চেয়েছে। কিন্তু দিন শেষে এখানে এসে যেটি দেখা যাচ্ছে যে সমঝোতা স্মারকটি দুই পক্ষের মধ্যে স্বাক্ষর হলো, তার মধ্যবর্তী সময়ে কিন্তু ইরানের কোনো রেজিম চেঞ্জ হয়নি, বরং ইরান জাতিগতভাবে আর ঐক্যবদ্ধ হয়েছে। যুক্তরাষ্ট্রের এই মিশন ফেইল্ড হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এই 14 দফা পয়েন্টে পরমাণু চুক্তি নিয়ে কোনো আলাপ নেই। আমরা যতদূর বুঝতে পারছি যে ওবামার আমলে যে পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্প অনেক বেশি নাখোশ ছিলেন, সেই 2015 সালের পরমাণু চুক্তিরই একটা রিমোডিফাইড ভার্সন আমরা দেখব। তার মানে আপনি পরমাণু চুক্তি নিয়েও আসলে ইরানকে কেমন চাপে ফেলতে পারবেন। বারংবারই কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছিল কথা, মানে অর্থাৎ যুক্তরাষ্ট্র যে পরমাণু সক্ষমতা সম্পন্ন ইরানকে ধ্বংস করবে সেটিও তারা করেননি, এবং পরমাণু ইস্যুতে এখনো কোনো সমঝোতায় কোনো দেশই পৌঁছায়নি, এবং শেষ পর্যন্ত ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আসলে এখানে কিছু নেই। সুতরাং এই যে সমঝোতাটি হলো, সমঝোতা স্মারকে স্বাক্ষর হলো, তার মোদ্দা কথা তো এটি যে হরমুজ প্রণালী সচল হবে, ইরানের অবরোধ তুলে নেওয়া হবে। উল্টো দিকে ইরানের লাভ হলো, ইরান $300 বিলিয়ন দাবি করলো, ইরান লেবাননের শর্ত জুড়ে দিল, ইরান এটিও বললো যে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা ইরানের হামলা করবে না। সুতরাং আপাত দৃষ্টিতে তো দেখাই গেল যে ট্রাম্প আসলে চুক্তির জন্য মরিয়া ছিলেন, তাকে চুক্তি করতেই হলো, এবং লাভের লাভ সব ইরানেরই হলো। যুক্তরাষ্ট্রের এখানে দৃশ্যমান কোনো লাভ হওয়া বা এই যে একটা 42 দিনের টানা যুদ্ধ করে যাওয়া, যে হামলা করা, ক্ষয়ক্ষতির বিচারে আসলে যুক্তরাষ্ট্র তেমন কোনো ড্যামেজ করতে পারেনি। তবে লেবাননের প্রসঙ্গে আসলে আসতে চাই, বেনিয়ামিন নেতানিয়াহুকে বারংবারই কিন্তু ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে তারা যেন লেবাননে আর হামলা না করে। তবে তার পক্ষ থেকে
থেকেও কিন্তু আমরা শুনছি যে ইসরায়েল এই হামলা অব্যাহত রাখবে, এমন একটা বার্তাও কিন্তু দেওয়া হচ্ছে। এতে কি সমঝোতা স্মারক এই 60 দিনের চুক্তি থেকে কি বেরিয়ে আসতে পারে কিনা ইরান? এটি আসলে একটু কমপ্লিকেটেড আলোচনা, কারণ ইরান যে ইস্যুতে এই মুহূর্তে ঝামেলাটি করছে, যে লেবানন সীমান্তে যে হামলার ব্যাপারটি, আমার ধারণা ইসরায়েল তো ইতিমধ্যে লেবাননের 20% জায়গায় আসলে বাফার জোন বসিয়েছে। ওই জায়গাটি নিষ্পত্তি আপাতত হচ্ছে না। ওখান থেকে ইসরায়েল তার সেনা প্রত্যাহার করবে কিনা, হিজবুল্লাহর সাথে পাল্টাপাল্টি হামলা চলবে কিনা, এটি আসলে এখনো দ্বিধার একটি জায়গা। কারণ গতকালকে হিজবুল্লাহ বিজয় ঘোষণা করেছে, এক ধরনের উল্লাস করেছে তারা এই মেমোরেন্ডামটি সাইন হওয়ার পরে। তারা ধরে নিচ্ছে এই চুক্তিতে লেবাননকে ইনক্লুড করা মানে তাদের জয় হয়েছে। এবার আপনি বলছেন যে এই জায়গায় ইরান কি আসলে লেবানন ইস্যুতে নমনীয় হবে কিনা, সেটি পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। কোন জায়গায় ইরান যদি দেখতে পায় যে তার যে মূল স্বার্থগুলো সেগুলো রক্ষা হচ্ছে, তাহলে হয়তো তারা এই যুদ্ধে ইসরায়েলের সাথে আর তাদের দ্বন্দ্বটি দীর্ঘায়িত করবে না। লেবানন ফ্রন্টে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে এক ধরনের অস্তিত্ব জানান দেওয়ার পাল্টাপাল্টি হামলা চলতে পারে, যে হামলাটি আসলে ওই ধরনের ম্যাস ক্যাজুয়ালিটি তৈরি করবে না। আপনি জানেন যে দক্ষিণ লেবাননের বেশিরভাগ এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে, ওটি আসলে এখন আবাসিক এলাকা নয়। সুতরাং ইরান শেষ পর্যন্ত ছাড় দেবে কিনা সেটি আসলে আরো অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু এই মুহূর্তে আসলে লেবাননে অব্যাহত হামলার ব্যাপারে ইরান যে খুব বেশি প্রতিক্রিয়া জানাচ্ছে এমন না। আবার ট্রাম্পও কিন্তু আসলে ইরানের পক্ষ নিয়েও নেতানিয়াহুকে G7 গিয়ে অনেক ধরনের সমালোচনা করেছেন। তবে স্বর্ণা, আমি একটি জিনিস আসলে এখানে বলতে চাই, যে এই যে ইসরায়েলের সাথে এক ধরনের মত পার্থক্য আমেরিকার, কোন একটি যুদ্ধ নিয়ে হোক, কোন একটা বিষয় নিয়ে হোক, দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে, এটি আসলে পুরনো না, এটি ওদের ঐতিহ্যগতভাবেই আছে। অনেক নেতাদের সাথেই তাদের এটি হয়েছে। যেমন বেন গুরিয়ানের সাথে আইজেনহাওয়ারের এক ধরনের বিতর্ক ছিল, যে তারা একসাথে মিলতে পারেননি। বুশের সাথে ছিল, ক্লিনটনের সাথে নেতানিয়াহুর বিরোধ ছিল, ওবামার সাথে নেতানিয়াহুর ছিল। সুতরাং বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এই বিরোধটি আসলে বন্ধুত্বপূর্ণ আমেরিকা এবং ইসরায়েলের যে সম্পর্ক, তাতে কিন্তু ফাটল ধরছে এই লেবানন এবং ইরান। কিছুটা ফাটল ধরছে, আবার কিছুটা গিমিকও আছে তাদের মধ্যে। তারা এটি দেখাতে চায় তারা সত্যভাবাপন্ন, কিন্তু উদ্দেশ্যগত জায়গায় আপনি যদি আইডিওলজিক্যালি চিন্তা করেন, ক্ষেত্রে তারা কিন্তু এক। সতীর্থ, ধন্যবাদ আপনাকে আমাদেরকে আসলে সময় দেওয়ার জন্য। এদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ক্ষতি পুষিয়ে উঠতে নিজেদের